সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাবাসসুম তিন্নি, আমাদের রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে। বরাবরের মতো আজকে আমাদের সাথে একজন অতিথি আছেন। আমরা আজকে আমাদের কর্পোরেট লাউঞ্জটা একটু ব্যতিক্রম ভাবে সাজিয়েছি। আজকে আমাদের সাথে নট অনলি শুধু কর্পোরেট পার্সন, আমাদের সাথে কিন্তু অলসো ব্র্যান্ড প্রমোটার আছে। তো আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আমাদের আজকের অতিথি হচ্ছেন জেরিন বিনতে আব্দুল্লাহ, যিনি আমার খুবই প্রিয়, আমার খুবই কাছের একটা ছোট বোন। তো আমরা সরাসরি ওর কাছে চলে যাচ্ছি। জেরিন, কেমন আছো? আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আহ আরো সামনে যেহেতু ঈদ, এখন রমজান, আরো দিনগুলো আলো মানে অনেক বেশি ভালো যাচ্ছে আর কি। তো আমরা শুরু করতে যাচ্ছি যে তোমার একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে যদি তুমি আমাদেরকে আমাদের প্রোগ্রামটা আজকে শুরু করতে। আমি আমি জেরিন বিনতে আব্দুল্লাহ। আমি একজন কর আইনজীবী। পাশাপাশি আমি একজন ব্র্যান্ড প্রমোটর। পাশাপাশি আমি একজন বিজনেস ওম্যান। আমি একটি ক্যাফে রান করেছি, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার ছোট্ট করে পরিচয়। আচ্ছা, আমরা যদি ক্যাফের ব্যাপারে একটু জানতে চাই, যেহেতু ওইটার বিজনেস ওনার তুমি, সো ক্যাফে সম্পর্কে আমাদেরকে একটু বলো যে ক্যাফেটা আসলে কোথা থেকে মাথায় আসলো, বা কিভাবে তোমার মানে শুরু করেছিলা যে আমি আমার নতুন নিজের ওন একটা বিজনেস করব। এটা হচ্ছে 2020-তে, যখন কোভিড একদম শেষ হয়ে গেল। ওই টাইমটাতে আমি আমি প্রচন্ড ফুডি, এটা আমাকে দেখলেই বোঝা যায়। আর আমাদের মিরপুর বা উত্তরা জোনের যে ফুড কোর্ট গুলো আছে, ওদের খাবারের মেনু ফিক্স একটাই: বার্গার, স্যান্ডউইচ, আর হচ্ছে ওয়েজেস প্লাস হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো হুট করে আমার মাথায় আসলো যে না, আমি একটু ডিফারেন্ট কোনো কিছু চাই। ঠিক তখন আমি বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া শুরু করলাম। তো দেখলাম যে টার্কিশ যে ফুড গুলো আছে, যেমন র‍্যাপ, তারপর হচ্ছে মোমোস, এই আইটেম গুলো না মানে একটু হেলদি ওয়েতে কোথাও পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় 120 টাকা, 130 টাকা করে, এগুলো অ্যাকচুয়ালি হেলদি না এন্ড ওভারঅল টেস্টি না। যেহেতু আমি বারবার বলবো, আমি অনেক ফুডি, মানে ফুড নিয়ে আমার ফ্যাসিনেশন অনেক বেশি। সেখান থেকে আমি আর আমার পার্টনার ডিসাইড করলাম যে না, আমরা আর একটু এক্সপ্লোর করব, করে দেন হচ্ছে খাবার ইনোভেশন করব। দেন ওইখান থেকে আমাদের র‍্যাপিকের চলে আসা, র‍্যাপিক ওপেন করা হলো। সেখানে এখন আমরা মোটামুটি 25টার উপরে আইটেম সেল করতেছি, যেখানে ফ্রাইড রাইস থেকে শুরু করে র‍্যাপ আছে, মোমোস আছে, 4 রকমের মোমোস আছে, চিকেন আইটেম আছে, তারপর হচ্ছে আমাদের আছে হচ্ছে ওয়াফেল বাবল, আইসক্রিমের সাথে বাবল, মানে বাবু, কম্বিনেশনটা একদম ডিফারেন্ট। আমি ট্রাই করবো আপুকে তোমাকে ট্রাই করানোর জন্য। মানে তুমি যদি জাস্ট একবার ট্রাই করো, বলবা যে জেরিন, এই হচ্ছে আমার I'm waiting for that. ওকে। আর কিন্তু তোমার সিগনেচার আইটেম তাহলে ওইটা, যে বাবলের সাথে যেটা আইসক্রিম, যেটা ওইটা তোমার সিগনেচার আইটেম, রাইট? জি। ওকে। এছাড়া তো আমি আমার জানা মতে তুমি ব্র্যান্ড প্রমোটিং করছো। সো এই ব্র্যান্ড প্রমোটিং করা কখন থেকে মাথায় আসলো, বা কখন থেকে তুমি ব্র্যান্ড প্রমোটিংটা শুরু করেছো? কারণ এখন তো অনেক ঈদের সময়, বর্তমানে তোমার অনেক কাজ যাচ্ছে আমি জানি। সো এটা নিয়েও যদি আমাদেরকে একটু বলতে। আচ্ছা, আমার ব্র্যান্ড প্রমোটিং প্রথম শুরু হয় পার্পল কেয়ার লিমিটেড এর মাধ্যমে। পার্পল কেয়ার লিমিটেড বলতে বলার থেকে আমি মনে করি মায়োরা, ডিভা সিক্রেট, এর ব্র্যান্ড গুলো তো নাম শোনা হয়েছে। আমি মায়োরা, ডিভা সিক্রেট থেকে আমার প্রথম ব্র্যান্ড প্রমোটিং এর কাজ শুরু করা। তারপর বিডি বাজেট বিউটি, সেলোপিয়া, রাইস এন্ড স্লাইস, আরো অনেক ব্র্যান্ড আছে যাদের নাম বলে শেষ করতে পারবো না। বাট আমার প্রথম অপরচুনিটি ছিল রিং আইডি প্লাস হচ্ছে রিং আইডি আর হচ্ছে মায়োরার প্রোডাক্ট থেকে আমার ফার্স্ট ব্র্যান্ড প্রমোটিং এর কাজে শুরু করা। তখন তো একদম ফ্রেশার ছিলাম, প্রোডাক্ট দেখলে প্রচন্ড ভয় পেতাম অনেস্টলি। মানে প্রোডাক্টের ব্রিফ দিয়ে দেওয়া হয়েছে, ওইটা দেখে 100 বার চিন্তা করতাম যে আল্লাহ, এটা বলতে পারবো তো, হবে তো। আলহামদুলিল্লাহ প্রায় 4 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এখন তো বিটিসির সাথেও কাজ করছি, পাশাপাশি আরো অনেক ব্র্যান্ড আছে। খুব ভালো লাগে আপু, তোমার সাথে তো আমার এখান থেকেই পরিচয়। এই ব্র্যান্ড প্রমোটিং এর প্ল্যাটফর্মটা হচ্ছে, তুমি যদি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসা দেবো।
তুমি আমার সাথে একটু ভালোভাবে কথা বলবে, তুমি প্রমোটারকে প্রমোটার না ভেবে যদি ভাবো যে এই প্রোডাক্টটা আমার মাধ্যমে তুমি সেল করতে পারবে, তাহলে তুমি প্রমোটিং এ অনেক কিছু করতে পারবে। মেইন আমরা একটা প্রবলেম ফেস করি, আমরা যারা প্রমোটিং এর লাইনে আছি, আমি লাইনেই বলবো, প্রফেশন তো অবশ্যই, আমাদেরকে প্রপার মূল্যায়নটা করা হয় না। অনেকেই ভাবে যে ওই যে একটা ক্যামেরা নিয়ে আসবে, একটা স্পিকার নিয়ে আসবে, প্রোডাক্ট নিয়ে 5 মিনিট গল্প করবে, ব্যাস শেষ। বাট আমাদের পিছনে যে কষ্টটা থাকে, লাইটিং ফিক্সড করা, প্রপার ভয়েস ওভার দেওয়া, প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে জেনে তারপরে প্রোডাক্টটা বলা, অনেক ব্র্যান্ড ওনাররা এটা বুঝতে পারে না। এইটা হচ্ছে আমাদের মাইনাস পয়েন্ট। এছাড়া সবকিছু হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। একদম, আমি টোটালি তোমার সাথে এগ্রি। অনেকেই মনে করে যে ব্র্যান্ড প্রমোটিংটা খুব বেশি ইজিয়ার একটা কাজ, ক্যামেরা নিয়ে আসবে, কথা বলবে, একটু সেজে গুজে মোবাইলের সামনে দাঁড়াবে, ক্যামেরার সামনে দাঁড়াবে, মোবাইল নিয়ে আসবে। সো আমরা আসলে জানি একটা কাজ করতে আসলে কতটা সময় লাগে, ওটা ভিডিও এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া। আর একটা ভয়েস ওভারে কিন্তু অনেকখানি সময় লেগে যায় একদম পারফেক্ট যদি আমি কোনো কিছু করতে যাই। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিশ্রম এই জিনিসগুলোতে। সো আমি এখন তোমার কাছে জানতে চাচ্ছি, তুমি কি অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করছো, তুমি অলসো লয়ার। সো এই হ্যাঁ, জিনিসগুলো যেমন একদম লয়ার, দেন গৃহিণী, তারপর আবার হচ্ছে নিজের বিজনেস এন্ড ব্র্যান্ড প্রমোটিং, এগুলো তুমি সবকিছু একসাথে কিভাবে ম্যানেজ করছো? থ্যাঙ্কস অফ মাই পার্টনার। এট ফার্স্ট আমাকে এটা বলতে হবে, কারণ আমার যিনি পার্টনার আছে উনি অনেক সাপোর্টিভ। আমার একদম ক্যারিয়ার যদি বলি, আমার ক্যারিয়ার শুরুই হয়েছে তার মাধ্যমে। তার কথা ছিল জীবনে কিছু করতে হবে। দেখো, সংসার তো করতেই পারবা সারা জীবন, কিন্তু নিজের ক্যারিয়ারটা করতে পারবে না। দিন শেষে তুমি যদি 5 টাকা আর্ন করো, ওই 5 টাকার জবাব কিন্তু আমাকে তুমি দিবা না। আমার এখান থেকে কাজ শুরু করা। তারপর তো এলএলবি কমপ্লিট করলাম, বার কাউন্সিল এক্সাম দিলাম, সেখানে পাস করলাম। তারপর নিজস্ব চেম্বার দেওয়া হলো। এর মাঝখান থেকে আমি ব্র্যান্ড প্রমোটিং এর সাথে শুরু হয়ে গেলাম। এন্ড আমার পার্টনার অলওয়েজ অনেক বেশি সাপোর্টিভ। উনি সবসময় আমাকে বলে একজন হেল্পিং হ্যান্ড রাখো, সারাদিন ঘরের এত কাজ তুমি সামলাতে পারবা না। এন্ড দিন শেষে দেখা যায় আমরা দুজন মিলে ঘরের কাজগুলো সামলাই। এটা হচ্ছে মানে মাশাআল্লাহ। ভালো একজন লাইফ পার্টনার পাওয়ার ব্লেসিং। একদম, আমি এটা মনে আমিও হয় মনে আমার করি। লাইফ পার্টনার গুণাগুণ বলে ফেললাম। এখন তো লাইফ পার্টনারের গুণাগুণ বলা ঠিক না, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। না না, আমরা আমরা দোয়া করে দিচ্ছি কোনো চুরি হবে না, কোনো কিছু হবে না, আলহামদুলিল্লাহ তোমরা অনেক ভালো থাকবা, মাশাল্লাহ। কারণ হচ্ছে আমি নিজেও বিলিভ করি যে একজন মানে ভালো পার্টনার এবং একজন সাপোর্টিং ফ্যামিলি পাওয়া অনেক বেশি ব্লেসিং। কারণ আমরা যারা ওয়ার্কিং উমেন আছি, যারা মাল্টিপল টাস্ক করি, আসলে ফ্যামিলির যদি সাপোর্ট এভাবে না থাকতো আমরা নিশ্চয়ই এই পর্যন্ত কেউই চলে আসতে পারতাম না। সো ফ্যামিলির সাপোর্টটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমাদের সবার জন্য। তো এখন আমি তোমার কাছে জানতে চাইবো যে বর্তমানে তুমি কি কি কাজ নিয়ে ব্যস্ত আছো, মানে কি কি কাজ করা হচ্ছে তোমার? এখন আমি কাজ করছি বিভিন্ন ইভেন্ট, যেমন মেলাগুলো হচ্ছে প্যারাগন প্যারাগন ক্যাটারিং প্যারাগন ক্যাটারিং এর মেলা ছিল, চিনমজি সম্মেলনে এক্স কোম্পানির একটা মেলা ছিল, তারপর হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট, বিপিসি থেকেও আরো অনেক অনেক কাজ আসে। অনেক কাজ করছি তো একদম লিস্ট করা না। আমার বেশি কাজ করা হয় স্কিন কেয়ার প্রোডাক্ট, ফুড আর ইভেন্ট গুলো করা হয়। হুম, আচ্ছা। জেরিন, এখন আমরা যেটা তোমার থেকে জানতে চাইবো সেটা হচ্ছে, দেখো একটা মানুষ যখন অনেকগুলো কাজ করে, অনেক মাল্টিপল টাস্ক করে, তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু এরকম হয়। নিজেদের মধ্যে অনেক সময় আপস এন্ড ডাউন যায়, কখনো ভালো কাজ যায়, কখনো আবার কাজ কম থাকে, বা অনেক বেশি কাজের প্রেশার থাকলেও কিন্তু আমরা একটু ডিপ্রেশনে চলে যাই, বা অনেকে হতাশায় ভুগে। সো এই ডিপ্রেশনের মোমেন্টটা তুমি কিভাবে কন্ট্রোল করো তোমার নিজেকে? অনেক সময় দেখা যায় যে মাসে 15টা কাজ আসছে, কোনো মাসে একটা কাজও নেই। তখন মনে হয় যে আল্লাহ, আমি কি ডাউন হয়ে গেলাম? ওই টাইমটাতে নিজেকে গ্রুমিং করার ট্রাই করি। সেটা হচ্ছে মেকআপ স্কিল শেখা, অথবা একটু ঘুরতে যাওয়া, একটু ফাস্ট ফুডে যেয়ে বা রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করলে তখন হয় কি যে না, আমি ওকে আছি। আর নিজের উপরে মাস্ট বি এই বিলিফ, নিজের উপরে অবশ্যই এই বিলিফটা রাখতে হবে যে নিজের জন্য একটু টাইম বের করতে হবে। যে 10 দিন আমার হাতে কাজ আসতেছে না,
ওই 10 দিন একটু ভালোভাবে ঘুমানো, একটু স্কিন কেয়ার করা, ফ্যামিলিকে টাইম দেওয়া। কখনো এটা ভাবা যাবে না যে আমার কাছে এখন কাজ নেই বা আমার লাইফটা এখন আপস এন্ড ডাউনস এ যাচ্ছে। আমি যদি যে টাইমটাতে আমার হাতে কাজ না আসতেছে ওই টাইমটা আমি আমার ফ্যামিলিকে টাইম দেই, নিজেকে টাইম দেই, ওই 10 দিন বা 5 দিন আমি আমার নিজের সাথে নিজের টাইমটা কাটালাম। ডিপ্রেস হওয়ার তো কোনো অপশনই নেই। ডিপ্রেস কেন হব? সৃষ্টিকর্তা আমাদেরকে এত সুন্দর একটা গুণ দিয়েছে। সবাই চাইলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিন্তু প্রপার কথা বলতে পারে না। আল্লাহ আমাদেরকে এত সুন্দরভাবে এত সুন্দর একটা গুণ, একটা ট্যালেন্ট দিয়েছে। এটাকে কাজে লাগাতে হবে। আর এটাকে কাজে লাগানোর জন্য ডিপ্রেসড হওয়া যাবে না। কখনোই ডিপ্রেশনে পড়া যাবে না। যদি মনে হয় যে না আমার একদম খারাপ সময় যাচ্ছে, আমরা যেহেতু ইসলাম ধর্ম অবলম্বী, নামাজ পড়বো, আল্লাহর কাছে সহায়তা চাইবো যে আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও। আমি এইভাবে বিশ্বাস করি। একদম, আমিও তোমার সাথে টোটালি এগ্রি। আচ্ছা, জেরিন, আমরা এখন তোমার কাছে যেটা জানবো সেটা হচ্ছে, আমরা যে সেক্টরে কাজ করি না কেন, এখন হয়তো বা এই জিনিসটা অনেক বেশি কমে গেছে। দেখা যায় যে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি গুছানো হয়। যেমন আমি যেহেতু কর্পোরেটে লিড দিচ্ছি, কাজ করছি অনেক বছর, প্রায় 15 বছর ধরে। সো যেখানেই যাই দেখা যায় যে অনেক সময়, এটা অনেক জায়গায় হয়েছে, আমার সাথেও পার্সোনালি হয়েছে, যেটা হয় যে একটা মেয়ে মানুষ, ও কেন আমার চাইতে অনেক বেশি পারবে বা অনেক বেশি গুছানো থাকবে। এটা কিন্তু নট অনলি শুধু মেয়েরা, অনেক ছেলেরাও এখন একটা মেয়ের পিছনে লাগে যখন দেখে যে একটা মেয়ে অনেক ভালো করছে। সো এই জিনিসগুলো তুমি কিভাবে দেখছো? আমি আমার পার্সোনাল লাইফের একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। এটা আরো 2 বছর আগের কথা। আমি একটা কোম্পানিতে ছিলাম। ওইখানে যে সিনিয়র ম্যানেজার ছিল, ডিজিএম ছিল। আমি যখন জয়েন করি উনি জানতো যে আমি একটা রিলেশনশিপে আছি। এন্ড আমি ছিলাম হচ্ছে কাস্টমার কেয়ার, বলবো না, আমি ছিলাম ম্যানেজমেন্টের দিকে। মানে ওটা ছিল ডেলিভারি কোম্পানি। ওদের যত প্রোডাক্ট গুলো ক্যান্সেল হতো, আমার ফার্স্ট কাজ ছিল ডিরেক্ট কাস্টমারের সাথে কমিউনিকেশন করা। যে কেন উনি প্রোডাক্টটা ডেলিভার নিলেন না, ডেলিভারি ম্যানের কোনো প্রবলেম ছিল কিনা, প্রোডাক্টে কোনো প্রবলেম ছিল কিনা, অথবা কি প্রবলেমের কারণে উনি প্রোডাক্টটা ডেলিভার করেননি বা ডেলিভারি রিসিভ করেননি। আমি ওইখানে মোটামুটি 1-1.5 বছর কাজ করার পর উনি হঠাৎ করে একদিন আমাকে বলতেছে, আমি যদি জানতাম জেরিন রিলেশনশিপে আছে তাহলে তাকে আমি এখানে ইনক্লুডিংই করতাম না। আমার পারফরমেন্স কিন্তু খারাপ না, আমি ওইখানে বেস্ট এমপ্লয়ীদের মধ্যে ছিলাম, টপ 10 এ ছিলাম। মানে আমি জাস্ট শুনে অবাক হয়ে গেলাম যে আমার রিলেশনশিপের মাঝখানে আমার কাজের কি সম্পর্ক। এর কারণ উনি, পরবর্তীতে আমি জানতে পারি আমাদের যে বস মানে যে ওনার ছিল, উনি অলওয়েজ একটা কথা বলতো যে অনেক চিল মুডে থাকে, যে কোনো ক্লায়েন্টকে যেভাবে ইজিলি হ্যান্ডেল করতে পারে এটা অন্য কেউ পারে না। হয় না যে মান্থলি একজন এমপ্লয়িকে একটা অ্যাওয়ার্ড দেওয়া, মোটামুটি আমি 1.5 বছরে 3টার মতো অ্যাওয়ার্ড এখান থেকে আমি পাই, যেটা আমার ডিজিএম এ সহ্য হচ্ছিল না। উনি জাস্ট এই একটা পয়েন্ট বলল, আমি যদি জানতাম যে তুই রিলেশনশিপে আছিস তাহলে তোকে এই সেক্টরে আমি নিতাম না। তার কারণ আমার, আমরা তখন কাজ করতাম পাঠাও আর হচ্ছে রেডেক্স এর সাথে। মানে অনেকের বয়ফ্রেন্ড থাকলে বয়ফ্রেন্ড অনেক প্যারা দেয়, কেন তুমি সকাল 10টায় অফিসে ঢুকছো, তোমার অফিস টাইম শেষ হচ্ছে 8টায়, তুমি 9টা পর্যন্ত কেন অফিসে আছো। এই প্রবলেম গুলো তো আমার হতো না, যেহেতু আমার পার্টনার আমাকে অনেক ভালো জানে, ভালো বুঝে। আমি আমার টাস্ক কমপ্লিট করে অফিস থেকে বের হতাম। আর এইটা আমার অফিসের যতজন সিনিয়র ছিল সবাই এটা জানতো যে জেরিনকে যদি কোনো টাস্ক দেওয়া হয় জেরিন এটা কমপ্লিট করে বের হবে। তো আমার ওই সিনিয়র আমাকে কোনোভাবে যখন দেখলো যে না কাজ দিয়ে প্রেশার দিয়ে আমাকে হ্যান্ডেল করতে পারতেছে না, আমাকে ইমোশনাল টর্চার করে পারতেছে না, আমি কখনো ছুটি চাইলে, মানে আমি তাকে মেল করে দিছি যে ভাইয়া আমি আপু তুমি হয়তো জানো আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, আমি মাঝে মধ্যে হচ্ছে খুব সিভিয়ার অবস্থা হয়েছে, ওনাকে মেল করে দিয়েছি যে ভাই আমার অবস্থা ভালো না, আমি খুব সিক, আমি আজকে অফিসে আসবো না। এটা উনি এইচআর কে জানাতেন না। একদম এন্ড টাইমে উনি হঠাৎ করে ওনার ওই টাইমটাতে জব চলে যায়। আমি কি বেশি কথা বলে ফেলতেছি? না 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 না, ইটস ওকে, কন্টিনিউ করো, সমস্যা নাই, আমরা শুনছি। ওই টাইমটাতে ওনার হচ্ছে মানে ইনডিসিপ্লিনের কারণে ওনার জব চলে যায়। তো হয় না যে এই 5 জন খুব ভালো কাজ করে, ওই 5 জনের মধ্যে তো আমি একজন। উনি চলে যাওয়ার আগে আমাকে ফুল ফ্লোরের মাঝখানে এই কথাটা বললো,
আমি যদি জানতাম যে জেরিনের কোনো রিলেশনশিপ আছে, তাহলে অবশ্যই এই ইস্যু রেজুলেশনের জন্য আমি জেরিনকে নিতাম না। তো ইস্যু রেজুলেশনের কাজ সকাল যখন তখন শুরু হইতে পারে। তো আমি ওনাকে রিপিটে অ্যান্সার করলাম যে ভাইয়া আমার রিলেশনশিপের কারণে কি আমার কাজে কখনো কোনো ব্যাঘাত ঘটছে? বলে না, যাদের রিলেশনশিপ থাকে ওরা হচ্ছে কাজে মন দিতে পারে না। 5 মিনিট পর 10 মিনিট পর পরে কথা বলে, কাজ হয় না, কাজ হয় না। পুরা ফ্লোরে আমরা তখন ধরো 40 জনের উপরে বসা। উনি আমার সামনে এইভাবে দাঁড়িয়ে কথাটা বললো, আমি জাস্ট তাকায় আছি যে আমার রিলেশনশিপে কি প্রবলেম হইলো? তুমি আমার কাজের ভুল ধরো যে তোমাকে পার ডে 30টা কল করতে বলা হয়েছে, তুমি 30টা কল করতে পারো নাই। আমার 40টা ডেলিভারি দরকার প্রতিদিন, তুমি ওই 40টা ডেলিভার করাইতে পারো নাই। বা আমাদের যে থার্ড পার্টি আছে, মানে ডেলিভারি পার্টনার আছে, ওদের সাথে তুমি প্রপার মিটিং করতে পারো নাই। উনি কিন্তু কোনো দোষ ধরে নাই, উনি একটা দোষ ধরতে পারছে যে আমার পার্টনার যে সে অনেক বেশি সাপোর্টিভ, সে আমি লেট করে বাসায় ঢুকলেও আমাকে কোনো কিছু বলে না, বা আমি কাজে কোথাও কোনো কিছু না বুঝলে আমি তার থেকে হেল্প পেতে পারি। ওই একটা পয়েন্ট যে ওকে তো কাজ দিয়ে আমি পিছাইতে পারবো না, ওকে পিছাইতে পারবো তো কি ইমোশনাল টর্চার যদি আমি করি, যে হ্যাঁ ওর বয়ফ্রেন্ড আছে, ও কাজে মন দিতে পারতেছে না, ওকে বের করে দাও। ব্যাপারটা এরকম ছিল। আলহামদুলিল্লাহ ওই টাইমটা আমি ওভারকাম করে আসছি। ওইখানে আরো অনেক ভাইয়ার আরো 2-1 ভাইয়া ছিল। আসলে এগুলো বলতেও খারাপ লাগে যে আমরা কর্পোরেটে আমরা মেয়েরা এই প্রবলেম গুলো ফেস করে আসছি। একদম সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে কথা বলি। আমরা সবাই জানি আমরা মেয়ে, আমাদের প্রতি মান্থে পার্টিকুলার একটা টাইম যায় যখন আমরা অনেক বেশি সিক হয়ে যাই। আমাদের ফ্লোরটাতে কোনো সিনিয়র আপু ছিল না, আমাদের পুরো ফ্লোরটাতে আমরা মেয়ে ছিলাম 10 জন, আর আমাদের যে সিনিয়র ছিল উনি ভাইয়া ছিল। তো কোনো ক্ষেত্রে যদি কোনো আপু অসুস্থ থাকতো, তাহলে হচ্ছে ভাইয়া মানে লিটারালি বলতো কি, তোমাদের এত প্রবলেম, তোমরা কেন চাকরি করতে আসো? এখন একটা আমি সকাল 10টায় অফিসে ঢুকলাম, আমাকে ওইখান থেকে বের হবে 7টা 7:30টার পরে বা 8টার পরে। এখন যদি আমার ওই মান্থলি ওই টাইমটা থাকে, আমি যদি সিক হয়ে যাই, আমি যদি 10 মিনিটে একটা ব্রেক চাই, এখন আমার সেক্টর থেকে যদি বলা হয় তোমাদের এত প্রবলেম, তোমরা এই টাইম যদি তোমরা হ্যান্ডেলই না করতে পারো, তাহলে কেন অফিস করতে আসো? এই জিনিসটা আমি মনে করি শুধু আমার অফিসে, আমার আগের অফিসে না, প্রতিটা কর্পোরেট সেক্টরে এটা ফেস করে। এই টাইমটাতে আমরা মেয়েরা কোনো মানসিক সাপোর্ট পাই না। আমরা কিন্তু এই টাইমটা অনেক হেল্পলেস ফিল করি, বাট আমরা ওই মানসিক সাপোর্টটা পাই না। আমি এটা অনেক বড় একটা প্রবলেম বলবো। না, এইটাতে আমি তোমার সাথে যেটা আমি একটু শেয়ার করব সেটা হচ্ছে যে আমি আসলে কর্পোরেটে জব করছি প্রায় 15 ইয়ার্স, শেষ হবে এই বছর শেষ হবে। সো আমি এর আগেও একটা আমার ক্যারিয়ার শুরুই হয় আমার মাল্টিনেশনাল কোম্পানি দিয়ে। সো আমি যখন শুরু করি, আমি একদম ছোট, আমার একদম এক্সিকিউটিভ হিসেবে, জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে জয়েন করি। সো ওইখানে আমার যে মানে ম্যাম ছিল, আমি বলবো যে ওই ম্যামের কথা আমি সবসময় সব জায়গায় গল্প করি। আর আমার ভাইয়ারাও যারা ছিল খুবই ফ্রেন্ডলি ছিল, এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আর এই এই মানে এই জিনিসগুলো আমি ওনার থেকে শিখেছি যে আসলে জুনিয়র কেউ থাকলে তাকে এভাবে একসেপ্ট করতে হবে। মেয়েদের এই সময়টাতে দেখা যায় নিজেদের থেকে বুঝতে হবে যে না, ওর এই একটা প্রবলেম থাকতে পারে। সো ওর কাজগুলো কিন্তু আমরা অনেক সময় যে হ্যাঁ তুমি চলে যাও। আমি যেটা করেছিলাম পার্সোনালি, যে আমার টিমেও অলসো 5 জনের মতো মেয়ে ছিল, আমার অ্যাসিস্ট্যান্টও মেয়ে ছিল। সো ও যখন বলতো যে আপু আমার ভালো লাগতেছে না, যে এইটা যেহেতু আমি মেয়ে লিডার, ও আমাকে বলতে পারতেছে, আমি ওর বস বলতে পারতেছে। অনেক সময় কিন্তু ছেলে হলে বলা যায় না। সো আমার যে রিপোর্টিং বস এখন আছে, আমার যে জিএম, আমাদের ফুডের জিএম, স্যারকে জাস্ট একটু বললেই হয় স্যার আমি আজকে অসুস্থ, আমার শরীরটা ভালো লাগছে না, ওনাকে কিন্তু ভেঙেও কিছু বলে মানে বলা লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ তাবাসসুম আপনি বাসায় থাকেন, রেস্ট নেন। সো আমি আমার স্যারের কথা একদমই বলতে চাই এই প্রোগ্রামের মাধ্যমে। আমার মনে হয় যে প্রতিটা সেক্টরে বা প্রতিটা কর্পোরেট সেক্টরে আমার জিএম যিনি আছে, আমি স্যারের নাম বলবো, যে সোহেল স্যার যিনি আছেন এখন, উনি ওয়েল ফুডের জিএম ছিল অলসো, এখন গাউসিয়া ফুড গ্রুপের জিএম।
আমি স্যারকে হ্যান্ডস অফ দিব এটার জন্যই, কারণ হচ্ছে স্যারকে কখনো অ্যাজ এ ফিমেল আমি যদি কখনো বলি যে স্যার আজকে আমার খারাপ লাগছে, তাহলে আপনি এখনই চলে যান ভাই, আপনার এখনই আসতে হবে না। সো এই জিনিসগুলো যাতে প্রত্যেকটা কি বলে যে আমাদের যে মিড রেঞ্জের ম্যানেজমেন্ট গুলো থাকে, লাইক জিএম হতে পারে, ডিজিএম হতে পারে, এদের সবারই আসলে এইগুলো জিনিস গ্যাদার করা উচিত। কারণ আমরা সবাই অলসো ওনাদের থেকে এক্সপেক্ট করি, আমরা কিন্তু ভেঙে ওনাদেরকে বলতে পারবো না যে আমার এই প্রবলেমটা হয়েছে। সো এই কমন সেন্সটা যাতে সবারই থাকে। সো আমি আমার স্যারকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি কৃতজ্ঞতা যে আই হ্যাভ এ বস লাইক হিম। সো আমি আসলে অনেক বেশি ব্লেসড যে আমার বাসায় যারা আছে তারাও খুব সাপোর্টিভ এবং আমার বসও খুব সাপোর্টিভ। সো এটা যাতে সবারই হয়, আমি এটা আমার এই মানে একটা মেসেজ থাকবে আমাদের কর্পোরেট লঞ্চ থেকে, এটা সবার জন্যই। হ্যাঁ, এজ এ মেয়ে আমরা অনেক সময় দেখা যায় যে মেয়ে টিম লিডার হলেও বা মেয়ে বস হলেও আমরা অনেক সময় বুঝতে চাই না, আরেকজন যখন এসে বলে তখন আমরা বুঝতে চাই না। সো আমরা মেয়ে হই বা আমরা ফিমেল মেল হই, যেই হই না কেন ম্যানেজমেন্টে থাকি, আমাদের এই এতটুকু কমন সেন্স থাকা উচিত যে একটা মেয়ে যখন এসে বলে আমি শারীরিক অসুস্থ, তাকে আরেকটা কোশ্চেন না করে তাকে একটু কনসিডার করা। হ্যাঁ, সো সো আমরা যতই আধুনিক হই না ডেভেলপ কেন, হয়েছে। না আমরা হ্যাঁ। যতই আধুনিক হই না কেন, আমরা চাইলেই কিন্তু সবকিছু সবভাবে শেয়ার করা যায় না। এটাকে চক্ষু লজ্জাও বলে, বা হচ্ছে আব্রু বলে। চক্ষু লজ্জা না বলে আব্রু বলাটা আমি মনে করি আরো খুব সুন্দর শোনা যায়। তো যে কোনো হুম হুম কর্পোরেট সেক্টর গুলো হয়তো বা একটু মেনটেন করা উচিত, যে কারো রিলেশনশিপ থাকতেই পারে, এটাতে তার কাজের হ্যাম্পার পড়বে না। কারো শরীর খারাপ থাকতেই পারে, তাতেও কাজের হ্যাম্পার পড়বে না। না, পার্সোনালি অ্যাটাকটা আমার মনে হয় না করাটাই বেটার। যেটা তুমি বললা যে আমার কাজকে নিয়ে বলো, সো এইটাই হওয়া উচিত যে কাজে যদি আমার কোনো ফল থাকে সেটা বলা উচিত, বাট পার্সোনাল কোনো জিনিস নিয়ে আমার মনে হয় না পার্সোনালি অ্যাটাক করা উচিত। আরেকটা জিনিস যেটা হয় জেরিন, আমি আসলে তোমার কথার সাথে আমার এই জিনিসটা একটু বলতে ইচ্ছা করছে, যেটা হয় রমজান মাসে সবচেয়ে বেশি আহ মানে জিজ্ঞেস করা হয় আপনি রোজা আছেন তো। একটা মেয়ে মানুষকে যদি কোনো কর্পোরেট, এটা অনেক কর্পোরেট সেক্টরে হয়, আমি নিজেও পার্সোনালি মানে এই জিনিসগুলো ফেস করেছি। সো আমরা মানে রোজা না রাখা বা রাখা, এটা টোটালি একটা, আমরা অ্যাজ এ মুসলিম এটা আমাদের কি বলে, এটা আমাদের ব্যাপার, কিন্তু একটা মেয়েকে এভাবে অ্যাটাক করাটা আমার মনে হয় আই থিঙ্ক কোনো জায়গায় এটা ঠিক না। আমি এটা পার্সোনালি আমি নিজেও অ্যাটাক হয়েছি, বাট এটা আমি খুব বুদ্ধিমত্তার সাথে এই জিনিসগুলো হ্যান্ডেল করেছি। বাট এটা অনেকে থাকে না যে হুট করে এসে আপনি রোজা আছেন তো একটা ফিমেল কে বলে ফেলে, ফিমেল কলিগকে। সো এটাও কিন্তু অনেক বেশি ডিসগাস্টিং একটা ব্যাপার, তাই না? শুধু কিন্তু এইভাবে বলে না, বলে হচ্ছে আপু আপনি রোজা আছেন, ও আল্লাহ রোজা নাই, কিছু খাবেন, কিছু এনে দিব, কিছু লাগবে। মানে আসলে তারা কি বোঝাইতে চায় আমাদেরকে, যে তারা খাবার এনে দিল আমরা খাবো, অথবা হচ্ছে আমরা বলবো যে না ভাইয়া আমার তো হচ্ছে এখন রোজা রাখা যাবে না, এই জন্য আমি রোজা রাখি নাই। মানে তারা কি এইটুকু বোঝে না যে আমরা মেয়েরা হচ্ছে তাদের থেকে অনেক গুণ আইকিউ লেভেল আমাদের ভালো? এটা কি তারা না, বোঝে না? আসলে কি এটা হচ্ছে তোমার কমন সেন্স আর বিবেকের ব্যাপার। একটা মানুষ যখন একটা কর্পোরেট সেক্টরে জব করতে যায়, তারা কিন্তু নর্মাল মানুষের চাইতে তাদের বিবেকগুলো আরেকটু আমরা রেসপেক্ট করি, যে আমরা চিন্তা করি যে না, তার বিবেক বুদ্ধি হয়তো বা আরো বেশি ডেভেলপ হবে নর্মাল মানুষদের চাইতে। সো তখন উনি এই কোশ্চেনটা কেউ করে, আই থিঙ্ক এটা কি বলবো, যে তার বিবেকের অবক্ষয় যেটা হয়, যে এটা নষ্ট হয়ে গিয়েছে। সো এরাই হয়তো বা এই কোশ্চেন গুলো করে। সো আই থিঙ্ক আমরা এই প্রোগ্রামের মাধ্যমে বলবো যে আসলে এই সব কোশ্চেন থেকে আপনারা যারা এই কোশ্চেন গুলো করেন, তারা আসলে আপনাদের কমন সেন্স গুলো একটু খাটিয়ে দেন হচ্ছে একটা ফিমেল আপনাদের যে কলিগ থাকে তাদেরকে একটু কোশ্চেন গুলো করবেন, আই থিঙ্ক। আচ্ছা জেরিন, আমরা একদমই শেষ পর্যায়ে গল্প করতে করতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন তোমার থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে নতুন যারা আছে, যারা আমাদের মতো মাল্টিপল টাস্ক করতে চায়, যারা ব্র্যান্ড প্রমোটার হতে চায়, যারা তোমার মতো লয়ার হতে চায়, যারা তোমার মতো বিজনেসম্যান হতে চায়, আহ এক কথায় বলতে গেলে একদমই ওয়ার্কিং উমেন পুরো ফুল দমে হতে চায়, তাদের জন্য তোমার কি পরামর্শ থাকবে? প্রথমে বলবো যে আমাদের মতো যারা বা আমার মতো যারা ফুল টাইম ওয়ার্কিং ওমেন হতে চাচ্ছ, নিজের উপরে আত্মবিশ্বাসটা রাখতে হবে। যখন কোনো কাজ শুরু করবে, সেটা পড়াশোনা হোক, সেটা ব্র্যান্ড প্রমোটিং হোক বা বিজনেস হোক,
নিজেকে এটা বিলিভ করাতে হবে যে হ্যাঁ আমি পারবো। একটা কথা আছে, একবার না পারিলে দেখো শতবার। তুমি একটা কাজ হাতে নিলা, তুমি প্রথম দিন পারলা না, তুমি বন্ধ করে দিলা, না আমি এই কাজটা আর করবো না, এটা কখনো করা যাবে না। কাজ শিখো, সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে ইনফরমেশন গেদার করো। একটা ব্র্যান্ড প্রমোটিং এর কাজ হলে সিনিয়র যে ব্র্যান্ড প্রমোটাররা আছে তারা কিভাবে কাজ করছে সেই কাজগুলো ফলো করো। পড়াশোনাটা ভালো করো, রিসার্চ করো বেশি বেশি, এবং নিজের উপরে টাইম দাও, নিজেকে ফিট রাখো। যদি তুমি এই 5টা কাজ করতে পারো, আমি জেরেন বিলিভ করি তুমি অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবা। নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে, কখনোই এটা বলা যাবে না যে আমি হেরে যাব। তুমি একটা কাজ পারতেছো না, নতুন করে আরেকটা কাজ শেখো। কাজের কোনো অভাব নেই। তুমি যদি কাজ করতে চাও, তুমি যদি স্বাবলম্বী হতে চাও, তুমি রান্না করা থেকে শুরু করে সেলাই করা পর্যন্ত হাজারটা কাজ পেয়ে যাবা। মেয়েদেরকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে, কখনোই কারো উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে, নিজেকে সবসময় এটা বলতে হবে আমি পারবো, আমি সবকিছু পারি, আমি নারী, আমাকে দিয়েই সবকিছু হবে। আমরাও এটা বিলিভ করি যে আসলে একটা মেয়েকে সবসময় স্বাবলম্বী হওয়ার প্রয়োজন। এটা এটা সব মেয়েদেরকে, শুধু তোমার আমার ক্ষেত্রে না, এটা সব মেয়েরই। সো আমরা আসলে সামনে গত সপ্তাহে নারী দিবস, মানে সরি, এই মাসেই নারী দিবস গিয়েছে। সো আমরা চাই যে এখন সবাই যেভাবে ডেভেলপ হচ্ছে, প্রত্যেকটা নারী আসলে নিজের জায়গা থেকে নিজেকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আরো যাতে সবাই এগিয়ে যেতে পারে। এবং আমরা আমরা সহ, যেমন আমি আর জেরিন সহ আমরা যেভাবে কাজ করছি, এইভাবে যাতে আরো অনেক জেরিন আর তাবাসসুম চলে আসে। তো এটার জন্য আসলে সবার জন্য শুভকামনা, আর জেরিনের জন্য তো অবশ্যই শুভকামনা থাকলো। এবং জেরিন, তোমাকে অনেক বেশি ধন্যবাদ তোমার মূল্যবান সময় থেকে এসে আমাদের সাথে তোমার যেই গল্পগুলো ছিল ওইগুলো আমাদের সাথে শেয়ার করেছো। এবং সামনে যেহেতু ঈদ, তোমার জন্য এবং ভাইয়ার জন্য অনেক বেশি শুভকামনা রইলো। অগ্রিম ঈদ মোবারক, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবেই কাজ করে যাবে। অনেক, আমার পুরো টিম তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেহেতু অনেক মূল্যবান সময় থেকে এসেও তুমি আমাদেরকে সময় দিয়েছো। থ্যাংক ইউ জেরিন, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। হাফেজ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, প্রতি সপ্তাহে আমরা এমন কিছু ব্যক্তিত্ব নিয়ে হাজির হয়ে যাব রোজকার খবরের কর্পোরেট লঞ্চে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন আমাদের কর্পোরেট লঞ্চে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক।